ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বামপন্থী দলগুলোর সংশয়, পিছিয়ে নেই ভোটের প্রস্তুতিও। বিএনপির সঙ্গে জোট করলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতাদের। দেশের ৯৮% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসা, সবচেয়ে ঝুঁকিতে ঢাকায় বসবাসকারীরা। তথ্য আইসিডিডিআরবির। সীসা নির্ভর কারখানার জনবহুল এলাকায় না রাখার পরামর্শ। গ্রামের পর গ্রাম তলিয়ে পানিতে, জলবদ্ধতার কবলে ভবদহ অঞ্চলের ১.৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাহত পাঠদান। খুলনায় প্রাথমিক স্কুলে তীব্র শিক্ষক সংকট। এবং গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ সেনা তলব ইসরায়েলের, বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দা। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। সময় ঘোষণা হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় বামপন্থী দলগুলোর। যদিও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই তারা, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতাদের। তবে নির্বাচনকে কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা জোট করছে না। মাঠের পরিস্থিতি দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বাম নেতারা। সানবির রূপলের রিপোর্ট। কবে হবে নির্বাচন, এই প্রশ্নের উত্তরের খোঁজে নানা জল্পনা কল্পনা জনমনে। নগর থেকে গ্রাম, রাজনীতির মাঠ থেকে প্রান্তিক চায়ের দোকান, সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণায়। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দিন তারিখ ঘোষণা না হলেও স্থবিরতা কাটিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন। ঘোষণার পর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন ও নির্বাচন পদ্ধতি নিয়ে মতের বিভাজন দেখা যায় রাজনৈতিক দলের মধ্যে। বামপন্থী দলের নেতাদের মধ্যেও সংশয়, শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছবে নাকি পরের স্টেশনেই থমকে দাঁড়াবে নির্বাচনী ট্রেন। নির্বাচনী ট্রেন যদি মনে হয় যে কমলাপুর থেকে ছাড়লো, এখন এটা তেজগাঁ পর্যন্ত যে থামবে কিনা, অথবা এয়ারপোর্ট স্টেশনে যে হল করবে কিনা, অথবা মাঝখানে ট্রেনের উপরে দেখা যাবে যে কেউ আবার একটা ব্যারিকেড তৈরি করছে কিনা, সেই সম্ভাবনাকে আমি পুরোপুরি উড়িয়ে দিচ্ছি না, কারণ আমাদের এখনো বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। এই নির্বাচনকে বিঘ্নিত করার প্রচেষ্টা নানা গ্রুপ কিন্তু সবসময়ের জন্য করবে। সেইটা যাতে তারা করে সফল না হতে পারে, আমরা যত সময় নির্বাচন করে গণতন্ত্রের পথে হাঁটতে পারি, সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে। তবে এরই মধ্যে ফেব্রুয়ারির সামনে রেখেই নির্বাচন নিয়ে ভাবছে বাম দলগুলো। বিএনপির সঙ্গে থাকা বাম দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে। একক দলগুলো নিজেদের মধ্যে আসন ও প্রার্থী নিয়ে হিসেব কষছে। তবে নির্বাচন কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা কোনো জোট করছে না। গণতন্ত্র মঞ্চগতভাবে আমরা আবার একটু আলোচনা করব, মঞ্চগতভাবে নির্বাচনের ব্যাপারে কোনো বোঝাপড়া তৈরি করতে পারি কিনা। এরপরে বিএনপির সাথে যাদের সাথে আমরা যুগপথে ছিলাম, তাদের সাথে আমাদের কোনো নির্বাচনী বোঝাপড়ার সমঝোতা হবে কিনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সে আলোচনাগুলো এখনো হয়নি। আমরা নির্বাচনে আমাদের পার্টি প্রস্তুতি নিচ্ছি, আমাদের যে জোট তাদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছি, এবং এর বাইরেও যে বিভিন্ন বাম প্রগতিশীল আরও দল আছে যারা মুক্তিযুদ্ধকে ওন করে, ৯০-কে ওন করে, ২৪-কে ওন করে, এই ধরনের শক্তিকে আমরা সমাবেশ ঘটানোর চেষ্টা করছি। ২-১ মাস পরেই মাঠের পরিস্থিতি দেখে নির্বাচন নিয়ে অনেক কিছুই খোলাসা হয়ে যাবে বলে মনে করেন বাম দলের নেতারা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মনোনয়নপত্র জমার শেষ দিনে আবিদ হামিমকে ভিপি জিএস মনোনীত করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। তাদের এক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এদিকে প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত স্বতন্ত্র প্রার্থী তন্নিকে সমর্থন দিয়েছে ছাত্রদল সহ 5টি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। বুধবার সকাল থেকেই স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ সহ নানা প্রতিশ্রুতি তাদের। এদিন দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি এবং শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস ও তানভীর আল হাদিমায়েতকে এজিএস প্রার্থী করে 27 সদস্যের প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল।
সৈয়দ গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সমর্থন দেয় সানজিদ আক্তার তন্নিকে। পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয় পুরো প্যানেল। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানবীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল, আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। মনোনয়ন ফরম জমা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ প্যানেল। ছাত্রদলের জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত জিএস প্রার্থী। একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়, সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ সহ অপরাজয় ৭১ ও অদম্য ২৪ নামে প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ। এছাড়া স্বতন্ত্র প্যানেলের ওমামা ফাতেমা সহ বেশ কয়েকজন পরিচিত মুখও মনোনয়ন ফরম জমা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানানবিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তিকা আমরা হয়ে উঠতে পারি। এখনও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, ডাকসু নির্বাচনে কোনো ছাত্র সংগঠন দলীয় পরিচয়ে নির্বাচন করছে না। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না। ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, কিন্তু ডাকসুতে যখন তারা আসতেছে তারা এক একজন বৈধ ছাত্রছাত্রী তারা ইলেকশন করবে। এদিকে জামাল উদ্দিন খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল ঘোষণা উপলক্ষে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশের ৯৮% শিশুর রক্তে মিলেছে শিশুর উপস্থিতি। এই শিশুদের বেশিরভাগের বসবাসই রাজধানী ঢাকায়। সম্প্রতি আইসিডিডিআরবির এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। শিশু স্বাস্থ্যের ভয়ানক এমন বিপর্যয় ঠেকাতে সীসা নির্ভর শিল্প কারখানা জনবহুল এলাকা থেকে সরিয়ে নেয়ার পরামর্শ গবেষকদের। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। নবজাতক জানে না তার জন্য পৃথিবীতে নেই শতভাগ বিশুদ্ধ বাতাস। তার উপর শিশুর জন্ম যদি হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়, তবে সেই শিশুর অভিভাবকের জন্য ভয়াবহ তথ্য হলো ঢাকায় বিষাক্ত বাতাসের মাত্রা অনেক বেশি। বিশ্বজুড়ে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। ঢাকায় বিষাক্ত ভারী ধাতু সীসার অস্তিত্ব পাওয়া যাচ্ছে মাত্রাতিরিক্ত পরিমাণে। সম্প্রতি আইসিডিডিআরবি ৫০০ শিশুর উপর ২ বছর ধরে গবেষণা চালায়। এদের মধ্যে ৯৮% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পায় সংস্থাটি। যদিও রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই, তবে শিশুদের প্রতি লিটার রক্তে ৩৫ মাইক্রোগ্রামের বেশি সীসার উপস্থিতি উদ্বেগজনক বলে মনে করে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। আইসিডিডিআরবি বলছে, গবেষণার আওতায় নেওয়া ওই ৫০০ শিশুর মধ্যে ৫০% শিশুর রক্তে এই বিষাক্ত ধাতুর পরিমাণ প্রতি লিটারে অন্তত ৬৭ মাইক্রোগ্রাম, যা ক্রমেই শিশুর মস্তিষ্কের বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আমরা দেখতে পাই যে এই বাচ্চাদের প্রত্যেকের শরীরেই আসলে অনেক বেশি সীসা আছে এবং ৯৮% শিশুর মধ্যেই আমরা মাত্রাতিরিক্ত সীসা পাই। ছোট কারখানাগুলো অনেক সময় দেখা যায় একটা রুমের ভেতরে কাজ হচ্ছে। এরকম জায়গাগুলোর আশেপাশে আসলে মাটিতে প্রচুর পরিমাণে সীসা আছে। উত্তরের চেয়ে ঢাকার দক্ষিণে বাচ্চাদের মধ্যে সীসাটা আসলে অনেক বেশি পাওয়া গেছে। এই গবেষণায় আরও দেখা গেছে, সীসা নির্ভর শিল্প স্থাপনার ১ কিলোমিটারের মধ্যে যেসব শিশুর বসবাস, তার চেয়ে ৫ কিলোমিটারের বেশি দূরত্বে বসবাসকারী শিশুরা তুলনামূলক কম ঝুঁকিতে থাকে। তাই এই বিপদ থেকে বাঁচতে সীসা নির্ভর শিল্প স্থাপনা কারখানাসমূহ লোকালয় থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ গবেষকদের। ট্রানজিশন টু নিউ টেকনোলজি আমরা বলছি,
যেমন হচ্ছে যে আমরা এখন লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলছি, আবার নিকেল জিঙ্ক ব্যাটারির কথাও শোনা যাচ্ছে। তো আমরা যদি এই সীসার ক্ষতিকর থেকে পরিত্রাণ পেতে চাই, আমাদের নিউ টেকনোলজিতে যেতে হবে, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। সীসার মতো অদৃশ্য নীরব ঘাতক সকল বয়সী মানুষের জন্যই ক্ষতিকর হলেও শিশুর জন্মের পরবর্তী 1000 দিনের মধ্যে এর অস্তিত্ব বেশি ঝুঁকিপূর্ণ, যে কারণে অদূর ভবিষ্যতে বহুবিধ সমস্যা নিয়ে বেড়ে উঠতে পারে শিশুরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সিলেটে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। এতে পর্যবেক্ষণের পাশাপাশি 137 জনকে অভিযুক্ত ও 10টি সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক। সাদা পাথর থেকে 80% পাথর লুট হওয়ার বিষয়টি প্রচার হলে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় 12 আগস্ট 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সকালের সময় আরও থাকছে। পায়রাকে চট্টগ্রামের বিকল্প বন্দর হিসেবে গড়ে তুলতে চায় সরকার। আগামী জুলাইয়ে আনুষ্ঠানিক কার্যক্রম। অর্থনীতিতে নতুন জোয়ার তৈরির প্রত্যাশা ব্যবসায়ীদের। মুন্সিগঞ্জে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত হয়েছেন 3 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকাগামী একটি প্রাইভেট কার নারীসহ 4 জনকে নিয়ে বেপরোয়া গতিতে শ্রীনগর উপজেলার ঘোলঘরে ছাত্রী জাউনির কাছে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগায়। এতে মুহূর্তেই উল্টে যায় প্রাইভেট কারটি। এ সময় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 2 জনের লাশ উদ্ধার করে। পরে আহত বাকি 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 16 গড় যাত্রী ছাউনির সামনে ঢাকামুখী একটি প্রাইভেট কার উল্টে যায়। ঘটনাস্থলেই 2 জন মারা যায়। আহতদের উদ্ধার করে হসপিটালে প্রেরণ করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। স্কুল, মাদ্রাসা, কলেজের আঙিনায় কোমর পর্যন্ত পানি। জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ অঞ্চলে 3 উপজেলার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত পাঠদান কার্যক্রম। উপস্থিতি কমছে 50%-এরও বেশি। তবে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে ক্লাস্টার ভিত্তিক পাঠদান এবং পরীক্ষা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে স্কুল আঙ্গিনা। যশোরের অভিশাপ হিসেবে পরিচিত অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এলাকা নিয়ে গঠিত ভবদহ অঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের একই দশা। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ মাঠে কোমর পর্যন্ত পানি। ক্লাসরুমে পানি ওঠায় পাঠদান বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের। কিছু প্রতিষ্ঠানের প্রবেশপথে বালুর বস্তা ফেলে এবং বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হলেও কোমলমতি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিতির হার হাতে গোনা। একটি ক্লাসে সর্বোচ্চ 4 থেকে 5 জন শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। অভিভাবক ও শিক্ষকদের দাবি, গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে থাকায় শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। যে জলাবদ্ধতা হয়ে গেছে, দূর দূরান্তের সব স্টুডেন্টরা জলেতে আসতে পারে না। বাড়ির ভিতরেও পানি, স্কুলে যেতেও পানি, সব জায়গায় পানি। স্কুল নিমজ্জিত হওয়ায় তারা সঠিক সময় বিদ্যালয়ে হাজির হইতে পারতেছে না এবং তাদের সঠিক পাঠদান দেওয়াও সম্ভব হচ্ছে না। আমরা চাই যে জলাবদ্ধতা নিরসন হোক, আমাদের ছেলে মেয়ে শিক্ষা কার্যক্রমে ফিরে আসুক। সংশ্লিষ্টরা জলবদ্ধতার কথা স্বীকার করে জানান, উপস্থিতির হার কমেছে 50%-এর বেশি। আর শিক্ষার্থীদের ঘাটতি পূরণে ক্লাস্টার ভিত্তিক পাঠদান ও পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের ছাত্রছাত্রী উপস্থিতির হার কমে গেছে, যাতে করে ছাত্রছাত্রী উপস্থিতি বাড়তে পারে এবং কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হয়। তার জন্য আমরা মাটি ভরাটের জন্য আমরা আমাদের অধিদপ্তরে প্রেরণ করেছি। যদি এমন পরিস্থিতি হয় যে শিক্ষা প্রতিষ্ঠান আর ক্লাস নেওয়া সম্ভব হবে না, তাহলে আমরা যে বিভিন্ন বাড়িতে গিয়ে যে কমিউনিটি সিস্টেমিক ক্লাস্টার বেসড এই পদ্ধতিটা আমাদের চালু ছিল গত বছর, এবছরও আমরা সেটা করব। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার নদীগুলো পলিতে ভরে যাওয়ায় 80-র দশক থেকে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। সময় সংবাদ, যশোর।
খুলনা অঞ্চলের প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। সংকট সহকারী শিক্ষকেরও। এর প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমে। সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। আর শিক্ষা অধিদপ্তর বলছে সংকট নিরসনে কাজ চলছে। নিয়ামুল হোসেন কুচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার লবণচড়া এলাকায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। এটি তার টানা তৃতীয় ক্লাস। আবার স্কুলটিতে প্রধান শিক্ষক না থাকায় তাকেই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এছাড়া বিদ্যালয়টিতে অন্য শিক্ষক পদেও রয়েছে শূন্যতা। খুলনা জেলায় 1160টি প্রধান শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন 679 জন। বাকি 481টি পদই শূন্য। পাশাপাশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে 310টি। এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমেও। একই সঙ্গে অতিরিক্ত ক্লাস, প্রশাসনিক কার্যক্রমে সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। ব্যাহত হচ্ছে পাঠদান। 5 জনের সবকিছু মেনটেন করে ওদের সিলেবাসটা কমপ্লিট করতে একটু কষ্ট হয়। প্রতিটা ক্লাস সমান গুরুত্ব সহকারে নেওয়া শেষ পর্যন্ত যে আর এনার্জিটা থাকে না। যে স্কুলে স্টুডেন্ট বেশি তাদেরকে সারাদিন 4টা 5টা 6টা ক্লাস নেওয়া লাগে, যে কারণে শিক্ষণ ফল কাঙ্ক্ষিতভাবে অর্জিত হয় না। ভারপ্রাপ্ত আছেন তিনি সহকারী প্লাস প্রধান শিক্ষক, 2টা দায়িত্ব তার উপরে আছে। প্রচণ্ড কষ্ট হয়, আমাদের ক্লাস করতে হয়, প্রশাসনিক কাজ করতে হয়, আমাদের বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করতে হয়। 2 জন বদলি হয়ে চলে গেছে, এখন 9 জনের মধ্যে আছি 6 জন। এই 6 জন শিক্ষক নিয়ে আসলে আমার স্টুডেন্ট হচ্ছে প্রায় 300 কাছাকাছি। তাহলে আমার এই 6 জন শিক্ষক নিয়ে আসলে কষ্ট হয়ে যায়। একই অবস্থা খুলনা বিভাগের অন্য জেলায়ও। বিভাগে 8167টি প্রধান শিক্ষক পদের বিপরীতে শূন্য রয়েছে 4325টি, যা শতকরা হিসেবে 47%-এরও বেশি। আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে 2254টি। এর নেতিবাচক প্রভাব পড়ছে পাঠদানে। শিক্ষক সংকটের কারণে আমাদের বাচ্চাদের পড়ালেখার মান ব্যাহত হচ্ছে। শিক্ষণ ঘাটতির যে লক্ষ্য, সেই ঘাটতিটা থেকেই যায় আসলে। প্রধান শিক্ষক মানে আমাদের পরিবারের অভিভাবক। একজন অভিভাবক না থাকলে যেমন হয় ঠিক তেমনই চলছে। দ্রুত যদি আমাদের প্রধান শিক্ষক আসেন, আমরা যদি এই পোস্টটা পাই, তাহলে আমাদের কাজগুলো আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবো। আমাদের যে পাঠদান। তবে কর্তৃপক্ষ বলছে মামলা সংক্রান্ত জটিলতায় শিক্ষকদের পদোন্নতি স্থগিত থাকলেও বিষয়টি সমাধানে কাজ করছে মন্ত্রণালয় ও অধিদপ্তর। মামলাটা যদি নিষ্পত্তি হওয়ারও কথা, সেই মামলাটা নিষ্পত্তি হলে খুব সহসাই আমরা আশা করছি যে চলতি দায়িত্বের প্রধান শিক্ষক সহ প্রধান শিক্ষক পদোন্নতির বড় একটা জট খুলবে। সেক্ষেত্রে আমরা এই 400 বা তার বেশি প্রধান শিক্ষকের পদ পূরণ করতে পারব। খুলনা বিভাগের 10 জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 8167টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে বইছে। তাই বন্যা নিয়ন্ত্রণে আবারও 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে 16টি জলকপাট। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, বুধবার রাত 8টার দিকে হ্রদের পানির উচ্চতা 108.35 মিনসি লেভেলে পৌঁছায়। 6 ইঞ্চি করে জলকপাট খুলে দেওয়ার প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 MSL। এর আগে পানির উচ্চতা বিপদসীমা উপর অতিক্রম করায় গত 5 আগস্ট 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেয়া হয়। পরবর্তীতে পানি বাড়তে থাকায় সর্বোচ্চ 3.5 ফুট পর্যন্ত খোলা হয় জলকপাটগুলো। পানির উচ্চতা কমে আসায় গত 12 আগস্ট বন্ধ করে দেয়া হয় সবগুলো জলকপাট। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিভিন্ন স্থানে বেড়ি বাঁধে আবারও দেখা দিয়েছে ভাঙন। 3 জেলায় অন্তত 50 কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণের বিক্ষোভ কর্মসূচিও হচ্ছে অনেক স্থানে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত স্থানে জরুরি সংস্কারের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে নদীর পার ঘেঁষে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল। গত বছর একই স্থানে ভাঙনের পর সংস্কার হলেও 1 বছরের মধ্যেই আবার একই অবস্থা।
শুধু এই এলাকা নয়, বেড়িবাঁধ ভাঙনের আতঙ্ক আবার নতুন করে দেখা দিয়েছে উপকূলীয় বিভিন্ন এলাকায়। খুলনার দাকপের বটবুনিয়া ও আচাবুনিয়া, বাইতগাছার হিতামপুর ও দেলটি, সাতক্ষীরার মরিচচাপ নদী, বাগেরহাটের শরণখোলা এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে 3 জেলায় অন্তত 12টি ইউনিয়নের বিভিন্ন স্থানে নতুন করে 20 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সব মিলিয়ে 50 কিলোমিটার বাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এতে আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণে বিক্ষোভ হচ্ছে অনেক স্থানে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা নতুন করে আমরা আর প্লাবিত হতে চাই না। 22 নম্বর পোল্ডারের দাবি আমরা একটা টেকসই বেড়িবাঁধ চাই। মোটামুটি সংসারের যে জিনিস সবই তো চলে গেছে, আর আবার যদি এই ভাঙনে চলে যায় তাহলে আমরা এই এপ্রিল নিয়ে আর কোথায় যাবো? আমাকে তো আর আশ্রয় নেই। আমরা চাচ্ছি যে আমরা এই ভাঙনটা বাঁধটা মজবুত করে দিয়ে যাতে আমরা সমস্ত জীবনগুলো নিয়ে আমরা সুস্থ সবলতা থাকতে পারি। আর ত্রাণ চাই না, আমরা আমাদের একটাই প্রাণের দাবি এই 22 নম্বর পোল্ডারবাসীর, আমরা টেকসই বাড়ি বাঁধ চাই। অতি দ্রুততম সময়ে যদি বাঁধ না হয় তাহলে আবারও গত বছরের মতন এই এলাকা প্লাবিত হবে। আর ওনারা যেভাবে বাঁধ দিয়ে যায় সে বাঁধ আসলে টেকে না, বেশিক্ষণ টেকে না। পানি উন্নয়ন বোর্ড বলছে চিহ্নিত স্থানগুলো জরুরি মেরামত করা হচ্ছে। এছাড়া একাধিক প্রকল্পে নতুন করে বেড়িবাঁধ নির্মাণ করার আশ্বাস দেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। আমরা জানতে পারি যে কোথাও আসলে এই ধরনের ভাঙনের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা আমরা করার চেষ্টা করতেছি এবং আমরা অনেক ক্ষেত্রে সফলও হয়েছে। জায়গা সাহায্যে আরেকটা প্রকল্প চলমান রয়েছে। তো এই প্রকল্পের আন্ডারে আমাদের বেশ কিছু পোল্ডার শক্তিশালীকরণ করা হচ্ছে। তো আমরা আশা করব যে ওই প্রকল্প শেষ হলে ওই পোল্ডারগুলো একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রকল্প আসে, প্রকল্প যায়। বেড়িবাঁধ সংস্কার বা পুনর্নির্মাণ করতে প্রতি বছর খরচ হয় শত কোটি টাকা। তবে নদীপাড়ের বাসিন্দাদের দুঃখ দুর্দশা বা আতঙ্ক কোনো কিছুই কাটে না। স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের যে দাবি যুগ যুগ ধরে তারা করে আসছেন, তা এখন আরও জোরদার হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পায়রাকে চট্টগ্রামের বিকল্প বন্দর হিসেবে সক্ষম করে গড়ে তুলতে চায় সরকার। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি ও ব্যাকআপ ইয়ার্ড নির্মাণ শেষ। চলছে ব্রিজ ও 6 লেনের রাস্তা তৈরির কাজ। আগামী জুলাইয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের। পুরোদমে চালুর পর লাভজনক হবে বলে মত সংশ্লিষ্টদের। বন্দরটি দক্ষিণ পূর্বাঞ্চল সহ দেশের অর্থনীতিতে নতুন জোয়ার তৈরি করবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। পায়রা বন্দর থেকে ঘুরে এসে কাজল আব্দুল্লাহ রিপোর্ট, ছবি তুলেছেন আবুল কালাম আজাদ। আধুনিক ও পরিবেশ বান্ধব পায়রা সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে চালুর পরিকল্পনা 2026 সালের জুলাইয়ে। এর মধ্যেই আয়তনে দেশের সর্ববৃহৎ বন্দরটি দৃশ্যমান। শেষ হয়েছে প্রথম টার্মিনালের 650 মিটারের জেটি, কন্টেনার ও বাল্ক পণ্য খালাসে বিশাল ব্যাকআপ ইয়ার্ড। এই একটি জেটিতেই একসঙ্গে ভিড়তে পারবে 200 মিটারের 3টি জাহাজ। অবকাঠামোগত উন্নয়ন এখন পর্যন্ত 90%। বড় কাজের মধ্যে বাকি রয়েছে 6.35 কিলোমিটারের 6 লেনের সংযোগ সড়ক ও আন্ধারমানিক নদীর ওপর ব্রিজ নির্মাণ। তবে বন্দর দিয়ে এখনই গাড়ি ও বাল্ক পণ্য আমদানি সম্ভব বলছেন প্রকৌশলীরা। 2026-এর জুলাই নাগাদ আমরা ফুললি অপারেশন করতে পারবো। এই মুহূর্তে আমাদের যে কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটি দিয়ে কিন্তু আমরা গাড়িবাহী জাহাজ আমরা এখন আনতে সক্ষম। এখন পর্যন্ত 13,000 কোটি টাকা খরচে গড়ে তোলা বন্দরটি চালু হলে প্রথম বছরেই নিট আয়ের প্রত্যাশা 650 কোটি টাকা। এছাড়া রাজস্ব মিলবে প্রায় 6,000 কোটি টাকা। আগামী বছর আমাদের প্রায় 650 কোটি টাকা নিট ইনকাম শুধু পোর্টের, যেখানে গভর্নমেন্টের ইনকাম হবে 6,000 কোটি টাকা। তারপরে বছর আমরা দেখলাম যে সেখানে প্রায় 750 কোটি টাকার মতো হয়, গভর্নমেন্টের ইনকাম হয়ে যায় প্রায় 7,000 কোটি টাকার উপরে। দেশে অর্থনৈতিক কর্মযোগ্য সম্প্রসারিত হওয়ায় এ বন্দরকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। চট্টগ্রাম পোর্টের উপর নির্ভরশীলতা এটা খুবই রিস্কি। তো পায়রা একটা ভালো হলো পোর্ট, উদ্যোগটা ভালো ছিল। এখানে গভর্নমেন্ট থেকেই ডিসাইড করতে হবে যে কোন পোর্টটা কারা ব্যবহার করবে। দেখা যাচ্ছে কন্টেনারের জন্য হয়তো চিটাগাং ইউজ করলাম, ব্রেক বাল্কের জন্য হয়তো পায়রা ইউজ হলো। বন্দর চেয়ারম্যান জানান, শিল্প সম্প্রসারণের সুযোগ, নদীপথে মালামাল পরিবহন, বড় জাহাজ হ্যান্ডলিং সুবিধা সহ প্রথম গ্রিন পোর্ট হিসেবে সেবা দেবে পায়রা বন্দর। আমাদের সাউথ সেন্ট্রাল রিজিয়নের উন্নতির জন্য এই একটা পোর্ট বিশাল ভূমিকা রাখবে এবং এটার কমার্শিয়াল প্রসপেক্ট আমি খুবই সম্ভাবনাময় দেখছি।
মেঘনা নদীর অববাহিকায় এ বন্দরটির প্রধান চ্যালেঞ্জ বড় জাহাজ প্রবেশের জন্য 10 মিটার গভীরতা নিশ্চিতে প্রতিনিয়ত করতে হবে ড্রেজিং। তবে কর্তৃপক্ষ বলছেন ড্রেজিং ব্যয় আয়ের সঙ্গে সমন্বয় করা হলে কয়েক বছরের মধ্যেই লাভজনক হয়ে উঠবে এ বন্দর। অবকাঠামোগত প্রায় 90% কাজ শেষ পায়রা সমুদ্র বন্দরের। বাকি 10% কাজ শেষ করে আগামী বছরের মাঝামাঝি অপারেশনাল কাজ উদ্বোধন করতে চান কর্তৃপক্ষ। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে ভাঙ্গা কুয়াকাটা 2 লেনের মহাসড়ক। সংকীর্ণ এই রাস্তা দ্রুত 6 লেনে উন্নীত করার দাবি সংশ্লিষ্টদের। পায়রা সমুদ্র বন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময় আরও থাকছে। পবিত্র কাবা ঘরে তাওয়াফ চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা সৌদির। কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের আহ্বান। বাগেরহাটের সাইনবোর্ড শরণখোলা বগি আঞ্চলিক মহাসড়কের 16 কিলোমিটার সড়কের বেহাল দশা। বড় বড় গর্ত ও খানাখন্দে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আলী আকবর টুটুলের তথ্য ও আমিরুল ইসলামের ছবিতে রিপোর্ট। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ, হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাগেরহাটের সাইনবোর্ড থেকে শরণখোলার বগি পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য 52 কিলোমিটার। এরই মধ্যে দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা আমরাগাছিয়া কাঠের পুল থেকে তাফালবাড়ির শাম ব্যাপারীর বাড়ি ব্রিজ পর্যন্ত 16 কিলোমিটার অংশের। সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। ভোগান্তিতে যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা। প্রায় ঘটছে দুর্ঘটনা। আমরাগাছিয়া থেকে শরণখোলা পর্যন্ত রাস্তার পরিস্থিতি এত পরিমাণ খারাপ, বাস কোনো গাড়ি সুন্দরভাবে চলতে পারে না। প্রত্যেকদিন একটা না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। খুলনা থেকে ঢাকা থেকে আসতে যে এত ভোগান্তি তা কল্পনার বাইরে। একটা গাড়ি ক্রস করতে পারে না আর একটা গাড়িরে গাছের সাথে বাইজে যায়, গাড়ির সাথে বাইজে যায়। সারাটা রাস্তা ভাঙ্গাচোরা, সিঙ্গেল রাস্তা। আপনার মোড়লগঞ্জের পর থেকেই অনেক সমস্যা। গাড়ির স্প্রিং পাতি ভেঙে যায়, তারপর চাকা বাস্ট হয়ে যায়, গাছের লাগে বাইজে আমার সাইড গ্লাস ভেঙে যায়, সামনের গ্লাস ভাঙে যায়, পোল্ট্রি খায়, তারপরে গাড়ি ভাঙ্গি চুরিয়ে যায়, আমাকে রিজিকের উপর পড়ে। সিটর বিধ্বস্ত এলাকা, সেই এলাকায় মানুষের যে চরম দুর্ভোগ তা ভাষা প্রকাশের মতো না। আঞ্চলিক মহাসড়ক না, এটা মৃত্যুর ফাঁদ। প্রায় এই দুর্ঘটনা ঘটছে এবং মানুষ প্রাণ হারাচ্ছে। এই দায় কে নেবে? তবে শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ইতিমধ্যে আমাদের সড়কের যে আমাদের দায়িত্বরত কর্মকর্তা তাদের সাথে বলেছি, তারা তাদের মেইনটেনেন্স থেকে এটা করবে। 7 থেকে 8 কিলোমিটার আমরা প্রশস্তকরণ করব, আর 7-8 কিলোমিটার এটা আমরা সারফেস যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে কার্পেটিং, এটা আমরা মেরামত করব। প্রকল্প যেটা আমাদের দাখিল করা আছে এটা অনুমোদন হলে তখন একটা পুরো রাস্তাটা একটা ইউনিফর্ম যে প্রশস্ততা উন্নীত করা সম্ভব। বাগেরহাটের সাইনবোর্ড শরণখোলা বগি আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন প্রায় 5000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, বাগেরহাট। বছরের পর বছর হয় না কোনো সংস্কার। জলাবদ্ধতা, খানাখন্দ আর গর্তের কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মাগুরার কেন্দ্রীয় বাস টার্মিনাল। সামান্য বৃষ্টিতেই রাস্তা জুড়ে জমে থাকে পানি, আর গর্তে ভরা টার্মিনাল জুড়ে তৈরি হয় দুর্ঘটনার শঙ্কা। লোটাস রহমান সোহাগের রিপোর্টে থাকছে বিস্তারিত। গর্তে ভরা রাস্তাঘাট পিচ উঠে গেছে অনেক আগেই। বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ঘটনা এড়াতে রাস্তার মাঝেই টাঙানো হয়েছে লাল পতাকা। আর এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে শত শত গাড়ি। এ চিত্র দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 জেলার জন্য গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি বছরের পর বছর অবহেলায় পড়ে আছে। পরিবহন শ্রমিক থেকে শুরু করে যাত্রী সবাইকে চলতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবস্থা এমন হলেও পৌর কর্তৃপক্ষ নিচ্ছে না কোনো কার্যকর উদ্যোগ। স্থায়ীভাবে সংস্কারের দাবি তাদের। টার্মিনালের যে অবস্থা, আমরা গাড়ি ঢোকাতে ভয় পাই। বৃষ্টি হলে পানিটা বেরোনোর সুযোগ নাই। এক এক জায়গায় গর্ত, ভ্যান এসে পড়ে, অটো এসে পড়ে। টার্মিনালের ওই পাশটায় মসজিদের কোনায় মনে হয় 2 ফিট গর্ত হয়ে গেছে। আমাদের টার্মিনালের পরিবেশটা একটু উন্নত মানের হোক, 2-4 জন সুবিধা পাক। পৌর কর্তৃপক্ষ বলছে টার্মিনালের সম্প্রসারণ সহ নতুন করে তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। প্রস্তাবটি অনুমোদন হলে ইনশাআল্লাহ আমরা নতুনভাবে ড্রেন এবং পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা নতুনভাবে সংস্কার করতে সক্ষম হবে। 2001 সালে মাগুরা পৌরসভার পারনান্দোয়ালি এলাকায় 3 একর জমির উপর মাঝারি শহর উন্নয়ন অবকাঠামো 2 প্রকল্পের আওতায় এলজিডির অর্থায়নে টার্মিনালটি নির্মাণ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ,
মাগুরা। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 60, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 84%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 50, এটি ভালো। বাতাসের আর্দ্রতা 88। রাজশাহী বিভাগে বায়ুমান 68, যেটি সন্তোষজনক। আর্দ্রতা 88। সিলেট বিভাগে বায়ুর মান 44, এটি ভালো। বাতাসের আর্দ্রতা 90%। খুলনা বিভাগের বায়ুর মান 53, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 89। বরিশাল বিভাগে বায়ুর মান 52, এটি সন্তোষজনক। আর্দ্রতা 94। রংপুর বিভাগের বায়ুর মান 65, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 88। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 61, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 92%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 44, আর সবচেয়ে খারাপ রাজশাহী 68। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। এদিকে বৃষ্টিতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের লাখ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান। বিশেষ করে দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতে মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হয়। শহরটিতে 145 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিদ্যুৎ বিপর্যয় অচল হয়ে গেছে অনেক এলাকা। প্রধান সড়কগুলোতে পানি জমে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, সিন্ধ প্রদেশে আগামী 22 আগস্ট পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে লাখ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। গত 4 দিনে মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টিজনিত কারণে অনেকের মৃত্যু হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ সহ বহু প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। একই সঙ্গে ব্যাহত হচ্ছে রেল সেবা। নাসিক ও নান্দেদ জেলায় গোদাবরী নদীর বন্যায় মানুষ গৃহহীন হয়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এদিকে টানা বর্ষণে স্থানীয় সময় বুধবার জাপানের আকিতা অঞ্চলের সেম্বোকু শহরে পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। মাত্র 24 ঘন্টায় সেখানে রেকর্ড করা হয়েছে 244 মিলিমিটার বৃষ্টি। জলাবদ্ধতার কারণে আটকা পড়েছেন অনেকে। কাজুনো আর কিয়া আকিতা শহরে জারি হয়েছে সতর্কতা। বন্ধ রাখা হয়েছে রেল সেবাও। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনেও ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। দেশটির রাজধানী সানা ও দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনেও অতিবৃষ্টিতে ডুবেছে রাস্তাঘাট। হাঁটু সমান পানিতেই চলাচল করছে মানুষ। সানা শহরেও প্রধান সড়কগুলো ডুবে গেছে, যত্রতত্র জমে আছে পানি। নাদিম মারজান, সময় সংবাদ। মক্কার পবিত্র কাবা ঘরের তাওয়াফ চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। পবিত্র ওমরা পালন সহজ করতে তাওয়াফের সময় হজরে আসওয়াদ বা কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের সতর্ক করা হয়েছে। আরিফুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মক্কার পবিত্র কাবা চত্বরে প্রতিদিন লাখ লাখ মুসল্লি একসঙ্গে তাওয়াফ করেন। এ সময় অনেকেই হাজরে আসওয়াদ বা কালো পাথরের কাছে গিয়ে স্পর্শ করার চেষ্টা করেন, আর এতেই তৈরি হয় তীব্র ভিড়। এ বিষয়ে হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘক্ষণ কালো পাথরের পাশে দাঁড়ানো শুধু মুসল্লিদের স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত করে না, বরং বাড়িয়ে দেয় নিরাপত্তার ঝুঁকিও। তাই কালো পাথরের কাছে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের সতর্ক করা হয়েছে। কালো পাথর স্পর্শ বা চুম্বন করা একেবারেই বাধ্যতামূলক নয়। তাওয়াফের মূল ইবাদত এতে কোনোভাবেই ব্যাহত হয় না। বর্তমানে সৌদির ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় ওমরা যাত্রীদের সংখ্যা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। এতে তাওয়াফ চত্বরে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইসলামী আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞরা বলেছেন, এই নির্দেশনা মেনে চললে তাওয়াফ হবে আরো নিরাপদ, স্বস্তিদায়ক এবং পরিপূর্ণ ইবাদত সম্মত। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুযোগ সুবিধা নিয়ে ক্ষোভ ঝাড়ল মুশফিকুর রহিমের কণ্ঠে। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের মতো ফ্যাসিলিটি জাতীয় দলের জন্য না থাকা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সিনিয়র ক্রিকেটার।
ক্রিকেটে নিবেদিত প্রাণ, কঠোর পরিশ্রমের কারণে সতীর্থ কিংবা তরুণদের কাছে আইডল মুশফিকুর রহিম। জাতীয় দলের জার্সিতে পার করেছেন 2 দশক, কিন্তু ক্যারিয়ারের সায়ান্নে এসে আক্ষেপ সাবেক অধিনায়কের কণ্ঠে। বিসিবির ক্রিকেট ফ্যাসিলিটি নিয়ে রাজ্যের অভিযোগ মুশির। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের বাছাই পর্বে এসে মুগ্ধতা ঝরল মুশির কণ্ঠে। জাতীয় দলের জন্য এমন সুযোগ সুবিধা না থাকাটা মুশফিকের কাছে লজ্জার বিষয়। এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত, কারণ এই রকম একটা গ্রুপ বাংলাদেশে, যেটা সানোয়ার ভাই জাভেদ ভাই বললো যে ন্যাশনাল টিম, তো ক্রিকেট তো দূরের কথা, মানে কোনো ন্যাশনাল টিমেরই এরকম ফ্যাসিলিটিস নেই, যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। কারণ আপনি ফ্যাসিলিটি যতদিন না এনশিওর করতে পারবেন ততদিন আসলে প্লেয়ারদের বের করে আনা অনেক ডিফিকাল্ট হবে। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয়, তাহলে আসলে আমাদের আর মানে আফসোস ছাড়া আর কিছু বলার নেই। শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামের আওতায় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে লম্বা আলোচনা করেছে আমিনুল ইসলামের বোর্ড। শুনেছেন চাওয়া পাওয়া। মুশফিকের মতে শুধু আলোচনা নয়, পরিকল্পনার বাস্তবায়ন না হলে সুফল আসবে না দেশের ক্রিকেটে। আমি আশা করব যে যেগুলো কথা ভালো কথা হয়েছে এবং কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে, বা আমাদের প্লেয়ার দিক থেকে বা অফিসিয়াল যারা আছেন বা বোর্ড ডিরেক্টর যারা আছে তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে। আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা ধরেন মিটিং বলে এগুলো আসলে ফ্রুটফুল হবে না। এবং আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করব যে এরকম একটা যেন আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, তারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে, ওরকম মাঠ করে যেয়ে দিতে পারে, ওইরকম যেন প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেন তাদেরকে করতে পারি। কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশি ক্রিকেট। রঙিন পোশাকটা তুলে রেখেছেন মুশফিক। শুধুমাত্র সাদা পোশাকে এখনও জাতীয় দলে খেলছেন। জাতীয় দলের এখন ব্যস্ততা এশিয়া কাপ নিয়ে। অবসর সময়ে নিজের কাজ করে যাচ্ছেন, অপেক্ষায় আছেন জাতীয় লিগে খেলার। শুধু ন্যাশনাল লিগে সামনে আছে দেখে ন্যাশনাল লিগের ফ্যাসিলিটিস করলেই যে সব কিছু হয়ে যাবে এটা না, আমাদের অল ইন অল সব কিছুই করতে হবে। আর ন্যাশনাল লিগে ইনশাল্লাহ খেলার তো ইচ্ছা আছে, যদি কোনো টিম নেয় তাহলে খেলার ইচ্ছা আছে। ফিজিক্যালি এবং মেন্টালি সব দিক দিয়ে চেষ্টা করছি, এখন দেখা যাক। সবশেষ 2 মৌসুম আগে জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন মুশফিক। রাজশাহীর হয়ে 4 ইনিংসে 1 সেঞ্চুরিতে 70 গড়ে করেছিলেন 282 রান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ম্যাচ জিতলেও মেয়েদের পারফরমেন্সে ত্রুটি দেখেছেন অনূর্ধ্ব 17 দলের দায়িত্বপ্রাপ্ত কোচ মাহবুবুর রহমান লিটু। ভুটানের বিপক্ষে অনেক বেশি সুযোগ তৈরি করেও মাত্র 3 গোল দেয়ার আক্ষেপ রয়েছে তার কণ্ঠে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও আত্মবিশ্বাসী নারীরা। শুক্রিয়া যে আল্লাহর দরবারে যে আমরা প্রথম ম্যাচ ভালোভাবেই জিতেছি। তো আমার মনে হচ্ছে যে আমাদের কিছু মিস্টেক হয়েছে প্রথম দিকে, তো আল্লাহর রহমতে কামব্যাক করেছি। তবে আমি যেগুলি মিস্টেক হয়েছে সেগুলি নিয়ে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ আমরা ম্যাচ বাই ম্যাচ জয় নিয়ে মাঠে বা বাড়ি ফিরব। প্রথম ম্যাচ প্রথম মানিয়ে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়েছে মেয়েদের জন্য। তারপরও আমি বলবো যে ওভারঅল ভালো। তো কিছু মিস্টেক আছে, সেই মিস্টেকগুলি আমরা সামনের ম্যাচ প্র্যাকটিসে আমরা এগুলি ফাইন্ড আউট করে আমরা মিস্টেকগুলি শুধরাবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বামপন্থী দলগুলো সংশয়, পিছিয়ে নেই ভোটের প্রস্তুতিও। বিএনপির সঙ্গে জোট করলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতাদের। দেশের 98% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসা, সবচেয়ে ঝুঁকিতে ঢাকায় বসবাসকারীরা, তথ্য আইসিডিডিআরবির। সীসা নির্ভর কারখানা জনবহুল এলাকা থেকে। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।